পরিবহন মন্ত্রী আমাকে দিতে হয়েছে, এবং এটা এই সংশোধনীতে আমার ভূমিকা মোটামুটি আমি আমার ভূমিকা রেখেছি। শুধু এই ক্ষেত্রে নয়, আপনি দেখবেন যে আপনার ইয়েতে অর্থাৎ ঢাকা সিটিতে যে খাল দখল হয়ে গেছে সেই খাল উদ্ধারেও কিন্তু আমি ভূমিকা রাখছি, কিন্তু কাজটা তো এলজিইডির, কিন্তু আমি ভূমিকা রাখছি আবার পাশাপাশি সড়কের ক্ষেত্রে। সুতরাং আমি মনে করি আমি সবচেয়ে ফিট ব্যক্তি, অন্তত যেখানেই সেখানেই সেই সমস্যার সমাধানের জন্য আমি একমাত্র ফিট ব্যক্তি। আপনি অবশ্যই নিজেকে ফিট ব্যক্তি হিসেবে দাবি করছেন, এবং আপনি আপনার অভিজ্ঞতা থেকে বললেন যে ট্রান্সপোর্ট সেক্টরে যে বিশৃঙ্খলা, যখন নাকি নৌ পরিবহন মন্ত্রী এই সড়ক পথের সড়ক পরিবহনের লোকজনদের স্বার্থ নিয়ে কথা বলতে যায়, আমি পজিটিভ অর্থেই বলছি, মন্ত্রী হিসেবে বৈঠক করেন, আবার শ্রমিক নেতা হিসেবে উল্টা পাশে বসে কথা বলেন। হ্যাঁ, মানে ওই আমরা যদি সেই কচ আর দেবযানীর কথা যদি বলি, এবং রবীন্দ্রনাথের বিদায় অভিশাপ থেকে জানেন যে ওই দুইটি ক্যারেক্টার নিয়ে শক্তি চট্টোপাধ্যায়ের খুব বড় একটা লাইন ছিল, আমি কচ আমি দেবযানী, মানে আমি সকল কিছু, আমি নৌ পরিবহন মন্ত্রী, আমি আবার সড়ক পরিবহনের সভাপতি, আজীবন সভাপতি, আমি আবার ওই যোগাযোগ মন্ত্রণালয়ের জিনিসটি দেখছি। আপনি যে বিশৃঙ্খলার কথা বললেন, সেই বিশৃঙ্খলাটা কি এই কারণে? না, আমি আপনাকে আরেকটা বিষয় বলি, আপনি যেটা শুরু করলেন, আমি মনে করি যে আমি মন্ত্রী হয়ে আজকে সড়ক পরিবহন সেক্টরে যে দীর্ঘদিনের সমস্যাগুলো ছিল সেগুলো কিন্তু আমি এক এক করে সমাধান করছি। উদাহরণস্বরূপ, আপনি জানেন 1939 সালের আইন হলো, মানে নৌ পরিবহন মন্ত্রী হয়ে সড়ক সেক্টরের সমস্যা মিটিয়েছেন। কোন জায়গাটা করছে আপনি সেটা শোনেন। মানে এখানে অসুবিধা হয় না, না বাংলাদেশে কোনো মন্ত্রীর জন্য কোনো অসুবিধা হবে না। ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী যদি ধর্ম নিয়ে ইয়ে করতে যায়, ওখানে চাঁদ কবে উঠবে কবে নামবে ইত্যাদি যদি বলতে যায়, তাহলে কোনো সেটা হলো যে ওইটা তার বিষয় যদি হয়ে থাকে ভিন্ন। যেহেতু আমি এই সেক্টরের দীর্ঘদিন আছি, আপনাকে একটু বুঝতে হবে 1939 সালের মোটর ভেহিকেল অ্যাক্ট, যেটা আমরা আন্দোলনের মধ্য দিয়ে 1983 সালে কিছুটা হলে সংশোধন করেছিলাম এরশাদ সাহেবের সময়, সেই আইন এখনো চলছে। আপনি যদি সেই আইনে আসেন তাহলে দেখবেন যে আইনের মধ্যে এমন অনেক ধারা আছে যেই ধারা আজকের যুগে আর অচল, টোটালি অচল আজকের যুগে। তাহলে পরে এটাকে যুগোপযোগী করতে হবে। শেখ হাসিনার সরকারের সময় আমরা সেই 1939 সালের আইনকে, যেটা ইংরেজিতে ছিল, বাংলায় করেছি, এবং বাংলায় যুগোপযোগী করেছি। কিভাবে? ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, তারপরে মালয়েশিয়া, বিভিন্ন দেশের যে আইন আছে মোটর যান আইন, সেই আইনগুলো আমরা দেখে আমাদের দেশের সঙ্গে এটাকে একটা সামঞ্জস্য করে আমরা একটা নতুন আইন তৈরি করেছি, যার নাম হচ্ছে যানবাহন ও ট্রাফিক আইন। সুতরাং এই যানবাহন ও ট্রাফিক আইনটা যে আমরা নতুন করে করছি, এটা তো একটা বিরাট সাফল্য এই সেক্টরের। শুধু তাই নয়, আরেকটা জায়গায় আসি, যে আমরা এখানে যে কাজটি করেছি সেটা হলো শ্রমিকদের কল্যাণের জন্য একটি শ্রমিক কল্যাণ তহবিল আইন পাশ হয়েছিল 2006 সালে। এ পর্যন্ত একটা বিধি হয়নি, যে কারণে শ্রমিকরা সেই কল্যাণ সুযোগটা পায়নি তহবিলের। আমরা সেখানে একটা বিধি করে দিয়েছি। এখানে আপনার যে মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন গুলো আছে, তাদের প্রতিনিধি বিআরটিএ তে, জেলা পর্যায়ে যে বিআরটিএ, আগে একজন মালিক একজন শ্রমিক প্রতিনিধি ছিল, আমরা দুজন করে দিয়েছি। এই কারণে যে নেচারটা ভিন্ন, যাত্রী পরিবহন আর মাল পরিবহন কিন্তু ভিন্ন। সুতরাং সেটাকে আমরা হ্যাঁ এগুলো করছি। তাহলে এইটা তো আমাদের যোগাযোগ মন্ত্রণালয়ের সকলে এটা জানার কথা নয়। যেহেতু আমি যদি আপনার সঙ্গে অভিজ্ঞতা শেয়ার করি, এতে কি কোনো অপরাধ? না, কোনো অপরাধ নাই, কিন্তু বিশৃঙ্খলা যে কারণে হচ্ছে ওভারল্যাপিং এর কারণে। অনেক সময় একজন মন্ত্রী এবং একজন প্রতিমন্ত্রী যখন থাকে তখন ওভারল্যাপিং হয়, তখনও অনেক সময় স্বাধীনভাবে কাজ করতে পারে না। আর আপনারটা করেন যোগাযোগ মন্ত্রী, আমি তাকে সাহায্য করি মাত্র। কাজ করেন স্বরাষ্ট্রমন্ত্রী, আমি তাকে সাহায্য করি মাত্র। অর্থাৎ আমার যে অভিজ্ঞতাটা আছে সেই অভিজ্ঞতা তাদের সঙ্গে আমি শেয়ার করি, এবং আমার এই অভিজ্ঞতার প্রেক্ষিতে আমাদের মাননীয় যোগাযোগ মন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমার এই প্রস্তাবগুলো গ্রহণ করে, এবং সেই প্রেক্ষিতে আমি এই জিনিসটাকে যে কারণে এখন পরিবহন সেক্টর শ্রমিকরা, আগে আপনি দেখেছেন, আপনি জানেন, পরিবহন সেক্টর শ্রমিকরা আগে যখন তখন হরতাল করতো, ধর্মঘট করতো, যখন তখন তারা রাস্তা ব্যারিকেড করতো, সেটা কিন্তু এখন আর নেই। ওই বিশৃঙ্খলতা আমি একদম আপনার সঙ্গে একমত, এবং অনেক ভালো কাজ করছেন। কিন্তু একটা কথা থেকে যায়, আপনি হয়তো নিজের অভিজ্ঞতা শেয়ার করবার জন্য আরেকজনের মন্ত্রণালয়ে আপনি নাক গলাচ্ছেন বা আপনি সহযোগিতা করছেন। ওকে, তাহলে কি মানে কথার কথা, যদি আপনি আমার কাজটা করে দিতেন তাহলে কি আমি অযোগ্য?
আপনি কি দুজন মন্ত্রীকে অযোগ্য করছেন? মানে আমি আমার জিনিসটা জানি না, যোগাযোগ মন্ত্রী জিনিসটা জানে না। অনেক শিক্ষিত, অনেক যোগ্য ব্যক্তি, কিন্তু আপনি জানেন, আপনি এখানে যে আপনার যে এই ব্যবস্থাপনা এটিএন নিউজ, এখানে তো বিভিন্ন পদের লোক আছে, আপনি কাউকে সহযোগিতা করতে পারেন, সহযোগিতা চাইতে পারেন। আমাদের শেখ হাসিনা আর আমরা একটা টিম, শেখ হাসিনা আমাদের লিডার, আমরা তার সরকারের একটা টিম, সেই টিমে পরস্পরকে তো আমাদের সহায়তা করতে হবে। যেমন মনে করেন ব্রাহ্মণবাড়িয়া নদী দখল করেছিল একজন ব্রাহ্মণবাড়িয়াতে একজন নদী দখল করেছিলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের 4 জন মন্ত্রীকে বললেন আপনারা গিয়ে এই যে নদীকে উচ্ছেদ করান। আমরা সেখানে 4 জন মন্ত্রী, তাহলে নদী দখল করেছে আমার মন্ত্রণালয়, এটা দায়িত্ব। কিন্তু উনি কিন্তু আরো, অর্থাৎ পরিবেশ মন্ত্রী, আমাদের ইয়ে মন্ত্রী, আমাদের পানি সম্পদ মন্ত্রী এবং আরো একজন মন্ত্রীকে দিয়ে আমাদের কিন্তু এক টিম করে পাঠিয়ে দিলেন। আপনি জানেন গার্মেন্টসের সমস্যার সমাধানের জন্য একটি মন্ত্রী সভা কমিটি করে দিয়েছেন 11 মন্ত্রী নিয়ে। সুতরাং এইটা যদি আপনি বলেন তাহলে আমি বলছি না যে যে ধরনের এখন বিশৃঙ্খলা, আপনি নিশ্চয়ই আপনি আজকে প্রথম আলোটি এখানে অনুষ্ঠানে নিয়ে আসছেন, সেখানে অনবরত লেখা আপনার আইনের কথা বলেছেন, আইনের 302 ধারা, এই 302 ধারা নিয়ে এখন চরম বিতর্ক চলছে। যেখানে দাবি ছিল এই তারেক মাসুদ, মিশুক মুনিরের এই ঘটনার পরপরই আইনটাকে চেঞ্জ করা এবং একটু শাস্তি বাড়ানোর কথা। আপনি আসলে দেশের সকল মানুষের মন্ত্রী না হয়ে গুটি কয় মানুষ, অথবা আপনি বলেছেন আজকে আপনার পত্রিকায় পড়লাম যে আপনার নিজের কোনো পরিবহন ব্যবসা নেই, আপনার ভাইদেরকে আপনি সহযোগিতা করেন, অথচ ভাইদের ব্যবসা আছে, মানে এটা আমাদের পারিবারিক ব্যবসা অনেক আগের থেকে ছিল। আচ্ছা, ওকে, এই ক্ষেত্রে যদি বলি যে কাদের স্বার্থটা আপনি দেখেন আগে, পরিবারের স্বার্থ দেখি, শ্রমিকদের স্বার্থ, ভাইয়ের স্বার্থ, পরিবারের স্বার্থ? আমি একদিকে সেক্টর এবং অপরদিকে শ্রমিক। সেক্টর যদি না বাঁচে তাহলে কিন্তু শ্রমিক বাঁচবে না, মালিকও বাঁচবে না। সুতরাং সেক্টর রক্ষা, যেমন ওই যেটা বললাম আইনের ব্যাপারটা, আমি সেক্টরের স্বার্থে বিআরটি আইন পরিবর্তন এবং অন্যান্য যা করেছি সেগুলো সেক্টরের স্বার্থে করেছি। আবার ওই ক্ষেত্রে যে মালিক শ্রমিকদের নিয়োগপত্র দিচ্ছে না, সেখানে গত মিটিংয়ে আপনি দেখেছেন 3 মাসের মধ্যে নিয়োগপত্র দিতে হবে, তা নাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা তো আমার শ্রমিক স্বার্থ। সুতরাং আমি শ্রমিক স্বার্থকে প্রথমত দেখি এবং তারপরে আমাকে সেক্টরের স্বার্থ দেখতে হয়, শ্রমিকদের স্বার্থে। আচ্ছা, মানে এগুলো নিয়েই আসলে আপনি সবসময় সমালোচনার মধ্যে পড়ছেন, সমালোচনার মধ্যে পড়ছেন, এবং এটা আপনি মানে গায়ে মাখেন না যে বিষয়টা এরকমই হবে, এরকমই হবে, আপনি কিছু মনে করবেন না। আমি গায়ে মাখি না এই জন্য, আপনাদের কিছু সাংবাদিক আছে, আমি সবাই মানে অভিজ্ঞতা বা জ্ঞান বা এই নিয়ে দক্ষতা নিয়ে আমি প্রশ্ন তুলতে চাই না। আমি বুঝতে পেরেছি এবং আমি নিজে বলে দিচ্ছি যে আমাদের মধ্যে আমি আমার গায়ে নিয়ে বলছি, আমাদের মধ্যে আমরাই আছি, আমরা সবসময় নেগেটিভ জিনিস দেখি এবং সকল সাফল্যকে আমরা খারাপভাবে উপস্থাপন করি, এবং এই দায়টা নিচ্ছি। ভাগ্যের সাংবাদিকটা ছিল বা এরকম একটা জনগোষ্ঠী ছিল, আপনারা দায়টা চাপাতে পারেন আমাদের উপরে। দর্শক বিচার করবে, বাংলাদেশের মানুষ বিচার করবে, সেটা আমাদের আসলে, আমরা ভোট চাইতে তো যাব না আপনাদের কাছে। কিন্তু দেখেন একটা জিনিস, আমি একটা রিয়েলিটির কথা বলি। যুগান্তর পত্রিকায় কিছুদিন আগে একটা নিউজ ছাপা হয়েছিল যে নৌমন্ত্রী শাহজাহান খান 14 বার বিদেশ সফর করেছেন, চট্টগ্রাম বন্দরে কোটি কোটি টাকা তিনি মানে নষ্ট করেছেন। তাহলে আমার প্রশ্নটা হলো যে এই যে সাংবাদিক এই কথাটা লিখলো, সে কি জানে আমি 14 বার করিনি, আমি 6 বার করেছি, এবং পোর্টের টাকায় আমি গেছি মাত্র 2 বার, আর 2 বারে কোন কোটি কোটি টাকা খরচ হওয়ার কথা নয়, তার বিরুদ্ধে আমি মামলা দায়ের করেছি, আপনি নিজেও জানেন। এবং সেই মামলায় এখন আপনার কর্তৃপক্ষ, যুগান্তর কর্তৃপক্ষ আমার সঙ্গে মীমাংসা করার জন্য উঠে পড়ে লেগেছে। আমি বলেছি ভাই, আমি 10 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছি, আমি মামলা প্রত্যাহার করব, দয়া করে 10 কোটি টাকা দেবেন। এই জন্য দেবেন, আপনাদের বহু সাংবাদিক মফস্বলে যারা আছে, আসলেই আপনি যেমন শ্রমিকদের ট্রেনিং এর কথাটা বলছেন না, যে শ্রমিকদের প্রশিক্ষণ নিতে হবে, তাই তা না হলে তো তারা দক্ষ শ্রমিক হবে না। একইভাবে আমি বলতে চাই আপনার সাংবাদিকদেরও কিছু ট্রেনিং এর দরকার, যারা মফস্বলে বসে এইটা করেন, সেই ধরনের ট্রেনিং ব্যবস্থা কিন্তু আপনাদের নাই। আমি যদি ওই 10 কোটি টাকা পাই, তাহলে পরে আমি আপনাদের কথা দিচ্ছি 1 টাকাও আমি খরচ করবো না নিজের জন্য, আমি সব সাংবাদিকদের আপনার পক্ষে লিখবে আমরা আশা করি, এবং ওই ট্রেনিং প্রাপ্ত সাংবাদিকরা অবশ্যই আপনার পক্ষে লিখবে, কিন্তু পক্ষে লেখার মতো কাজ অবশ্যই করতে হবে। আমরা একটা ফোন নিব। আমি যেই জায়গায় আলোচনা ছিলাম 302 ধারায়, এবং এই আলোচনাটি এই বিষয়টি নিয়ে অনেক সমালোচনার মধ্যে পড়েছে। আপনি মুষ্টিমেয় কয়েক
মানে কিছু কয়েক হাজার শ্রমিকের প্রতিনিধি নাকি গোটা বাংলাদেশে? আচ্ছা, কয়েক লক্ষ। এটা নিয়েও আমার প্রশ্ন আছে, আমি দর্শকের প্রশ্নটা নিচ্ছি। দর্শক, আপনারাও আমাদের এই অনুষ্ঠানে ফোন করে যোগ দিতে পারেন, ইতিমধ্যে অনেকেই ফোন করেছেন। আমি প্রশ্নটি নিব। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, মুনিয়াপা জি, আমার প্রশ্নটি মাননীয় মন্ত্রীর কাছে। প্রশ্নটি হচ্ছে যে আজকে প্রথম আলোতে আসছে যে মাননীয় মন্ত্রীর কাছে নাকি সড়ক এবং জনপদ নাকি জিম্মি হয়ে আছে। তো ইলেকশনের আগে এই ধরনের খবর যখন প্রকাশিত হয়, তো সরকারকে কি একটু বিব্রতকর অবস্থায় ফেলে দেয় কিনা, এটাই আমার প্রশ্ন। যদি জিম্মি হয়ে থাকে তাহলে কি লিখবে? আচ্ছা, আমি একটু বলি। এই যে সাংবাদিকদের কথা বললাম না, জনৈক আনোয়ার হোসেন যে নিউজটা করেছেন, কত বড় মিথ্যাচার এখানে করেছেন, আমি আপনাকে উদাহরণ দিতে চাই। 302 ধারা সম্পর্কে তিনি যা বলেছেন, আমি 302 ধারাটা আপনাকে একটু বলতে চাই, আর 304B যেটা আমাদের আলোচ্য বিষয়, সেটা আমি একটু আপনাদের বলতে চাই। 302 ধারাটা কি আমি একটু পড়ি, তাহলে বিষয়টা আপনার কাছে আরো ক্লিয়ার হবে। 302 ধারার খুন, যে ব্যক্তি খুন করে সেই ব্যক্তি মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হইবেন, এটা হলো 302 ধারায়। এখন এই খুনটা সম্পর্কে কি বিশ্লেষণ আছে? খুন হইতে গেলে পূর্ব পরিকল্পনা অবশ্যই থাকিতে হইবে, এইটা হলো খুন। এখন আসেন 304B-তে কি বলেছে? 304B-তে বলেছে, 304B-তে খ যেটা, 304টা পরে 304 খ। আচ্ছা, 304 খতে বলা হয়েছে যে বেপরোয়া যান বা অশ্ব চালনা দ্বারা, এটা যেহেতু অনেক আগে, অশ্ব চালনা দ্বারা মৃত্যু, যে ব্যক্তি বেপরোয়া তাচ্ছিল্যের সাথে জনপথে যান বা অশ্ব চালাইয়া দণ্ডনীয় নরহত্যা নহে এমন মৃত্যু ঘটায়, সেই ব্যক্তি যে কোনো বর্ণনায় কারাদণ্ডে যাহার মেয়াদ হইবে 3 বছর পর্যন্ত, এইটা বলেছে। এটা হলো আপনার আইন। এখন সেটাকে কতখানি আধুনিক করলেন এবং না, এটা তো আধুনিক করে না, এটা তো আগেরই আইন। এই আইনটা কিন্তু এখনো বাংলাদেশে বলবৎ আছে। আপনি যখন আইনের কথা বলবেন, দেখেন আমি কেন বললাম এই অজ্ঞতা নিয়ে আমি প্রশ্ন তুললাম এই কারণে, তিনি বলেছেন 304 খতে ধারা অজামিনযোগ্য এবং সাজা 14 বছর। কোথায় পেলেন এটা? আপনাকে নিজে পড়েছিল, আমি এই দণ্ডবিধি আমার সামনে আছে, যেখানে 304B-তে বলা হয়েছে 3 বছর, উনি বলে দিলেন এখানে 14 বছর। তারপরে আসেন, বললেন যে তারেক মাসুদ ও মিশুক মনির সড়ক দুর্ঘটনায় নিহত হলে সমাজের বিভিন্ন স্তর থেকে দাবি ওঠে চালকের অবহেলার হলে নরহত্যার অভিযোগে মামলা করতে হবে। এরপর সারা দেশে 6টি মামলা হয় ফৌজদারি কার্যবিধিতে 302 ধারায়। এটা অসত্য। এই যে 302 ধারায় কয়েকটি মামলা হয়েছিল, সেটা গেল এই দুর্ঘটনার আগে, উনি কিন্তু পরে কথাটা বললেন, তাহলে ওনার কাছে সেই তথ্য নাই। এরপরে দেখেন, আমার মনে হয় যে একটু আসেন, আমার মনে হয় আপনি লিখিত প্রতিবাদ দিলে ভালো হবে। এই আমি আর এটা প্রতিবাদ এখানে আলোচনা করলে মনে হচ্ছে যে আপনি তুললেন। এবং দেখেন, এখানে বলেছেন যে ইলিয়াস কাঞ্চন সাহেবের, আমি তাকে অত্যন্ত সম্মান করি, শ্রদ্ধা করি, তার কথা দিয়ে উনি বলেছেন যে 304B-তে হয় না, 279 ধারায় হয়, এইটাও সঠিক না। সুতরাং এই যে আরো আমি আপনাকে দেখাতে পারবো যে এই পত্রিকার এই নিউজটা আজকে করার পেছনের কারণটা একটু শোনেন। আজকে যেহেতু গার্মেন্টস শ্রমিকদের একটা মহাসমাবেশ ছিল, উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমাকে হেয় করার একটা কৌশল আমি মনে করি। আমি বলতে চাই আরেকটা বিষয়, যে প্রশ্নটা করা হয়েছে, আমি তার উত্তরটা বলতে চাই। আমি কারো জিম্মি করি নাই, বরং আমি সরকারের এবং দেশের স্বার্থে যে কাজগুলো করছি, আমি খুব জেনে শুনে হিসাব বিকাশ করি, পরিবহন সেক্টরকে আধুনিকায়ন করার জন্য আমি এই কাজগুলো করছি। আচ্ছা, আপনি কি আপনার ফোকাস শিফট করলেন নাকি, যে আপনি পরিবহন শ্রমিক এবং আজীবন 42 বছর ধরে আছেন, আপনি হঠাৎ করে গার্মেন্টস শ্রমিকের যান শাহজাহান খান হয়ে গেলেন, মানে কারণটা কি? এটা কি উইদিন দ্য পার্টি নেগোসিয়েট করতে একটু সুবিধা হয়, আপনার ক্ষমতাটি আর একটু বেশি প্রতিস্থাপিত হয়, এই সব কারণে? আপনি যখন মানে গার্মেন্টস এর সঙ্গে তো নিশ্চয়ই আপনার সম্পর্ক আছে, আমার একটা সংগঠন আছে, সেই সংগঠনে কয় বছর ধরে আপনি নেতা? টেইলার্স শ্রমিক গার্মেন্টস টেইলার্স ওয়ার্কার্স লীগ নামে একটা সংগঠন আমার আছে, আমি যার সভাপতি, ওইটারও আমি সভাপতি, আমি সেক্টরের। এটা আজকে কি ওদের সমাবেশ ছিল? গার্মেন্টস টেইলার ওয়ার্কার্স 52টা শ্রমিক সংগঠন ঐক্যবদ্ধ হয়ে আমরা গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদ করেছি। আপনি জানেন কিছুদিন আগে
এই তো মাত্র কয়েক মাস আগে যেভাবে গার্মেন্টস ভাঙচুর জ্বালাও পোড়াও হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে অনেকেই চেষ্টা করেছে এটাকে একটা নিরসন করার। আমাকে মাননীয় প্রধানমন্ত্রী ডেকে আমাকে নির্দেশ দিয়েছিলেন যে আপনি একটি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে এইটাকে কিভাবে সমাধান করা যায় আপনি সেটা করুন। আমি বললাম যে মাননীয় প্রধানমন্ত্রী, মাঠে না গেলে সাধারণ শ্রমিকদের এই সমস্যা বোঝা যাবে না। আমি মাঠে নামলাম এবং আপনাকে আমি উদাহরণ দিয়ে বলতে চাই, আমি মাঠে নামার পরে কয়েক মাস কোনো ভাঙচুর এবং কোনো জ্বালাও পোড়াও হয় নাই। এর অর্থ হলো এই, সাধারণ শ্রমিকদেরকে আপনি যেমন কাউন্সিলিং করতে পারেন, মানে একজন ডাক্তার, আমার যদি একটু বিবেক বুদ্ধি হয় বা আমি যদি একটু মনোকষ্টে ভুগি, তখন আমি একজন ডাক্তার সেক্রেটারিকে যাব, তিনি আমাকে কাউন্সিলিং করবেন। এই যে কাউন্সিলিংটা আমার শ্রমিক ভাইদের দরকার ছিল, এইটাই কিন্তু মাঠে এ পর্যন্ত কেউ করেনি, যেটা আমি করতে পেরেছি। যে কারণে এই 52টা শ্রমিক সংগঠন তারা ঐক্যবদ্ধ ভাবে আমাকে এই আহ্বায়ক করেছে। আমি একটু কম বুঝি, মানে আপনার কাজের যে দক্ষতা, এই দক্ষতা বিচার করলে আসলে আপনার জন্য কোন মন্ত্রণালয়টি হলে সুবিধা হতো? এবং আমি আপনাকে বলতে চাই, নৌ মন্ত্রণালয় এমন একটা মন্ত্রণালয় ছিল, আপনি তো দক্ষিণ বাংলার মানুষ, আমি যদি আপনাকে প্রশ্ন করি, এত নদ নদী ছিল, সেই নদ নদী তো এ পর্যন্ত কোন সরকার খনন করে নাই। বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করার পরে কোন সরকার একটা ড্রেজার ক্রয় করে নাই। বঙ্গবন্ধু 7টা ড্রেজার ক্রয় করেছিলেন নদী খননের জন্য। এরপরে দ্বিতীয় সরকার শেখ হাসিনার সরকার, আমরা এ পর্যন্ত 20টা ড্রেজার ক্রয়ের ব্যবস্থা করে এই বাংলাদেশে নির্মাণের ব্যবস্থা করেছি। 3টা নামিয়েছি, 8টা এই ডিসেম্বরের মধ্যে নামবে এবং আরো আমরা নির্মাণ করতে দিয়েছি। এবং এই দক্ষিণাঞ্চলের মানুষ হিসেবে আমি যদি আপনাকে প্রশ্ন করি, যে মাওয়াঘাট দিয়ে আপনি একসময় মানে নদী পার হতেন, তখন সেখানে কি আপনাকে ধক্কল পোহাতে হতো, কত হয়রানির শিকার হতে হতো। আজকে কিন্তু সেটা নেই। সুতরাং এইটাকে আমি মনে করি আপনি যে মন্ত্রণ আমাকে দেবেন, ইনশাআল্লাহ আমি মনে করি সেখানে আমার সাফল্য আমি দেখাতে পারি। অবশ্যই মনে হয় তাহলে মাননীয় প্রধানমন্ত্রী ভুল করেছিলেন, আপনাকে প্রথম দিকে আপনাকে কোনো মন্ত্রণালয় দেওয়া হয় নাই, পরে এবং যেটাতে দিয়েছেন সেটার চেয়ে অন্য কিছুতে আপনার অভিজ্ঞতা অনেক বেশি, দক্ষতা অনেক বেশি, সে কারণেই আমি একটা জিনিস আপনাকে বলি, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সঠিক কাজ করেছেন। আমাকে কিছুদিন পরে দেওয়ার কারণটা কি, আমাকে প্রথমে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটির সভাপতি করলেন এবং ওইখানে কিছু নিয়ম কানুনের কিছু ব্যত্যয় ছিল, যেগুলোকে আমি সভাপতি থাকা অবস্থায় সেগুলোকে সংশোধন করেছি এবং তারপরে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী ওটাতে সন্তুষ্ট হয়ে সবকিছু দেখার একটা দায়িত্ব আপনাকে দিয়েছেন। আমরা একটা ফোন নিব, আমাদের একজন দর্শক অপেক্ষা করছেন। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলতে যাচ্ছিলাম। আমার প্রশ্নটি হচ্ছে, আমরা আসলে যা জানি সেটি হচ্ছে শ্রমিকের জান শাহজাহান খান, কথাটি আসলে অ্যাপ্রোপ্রিয়েট সেখানেই। তিনি অনেক জনপ্রিয়তা পেয়েছেন শ্রমিকদের কাছে, কারণ হচ্ছে শ্রমিকদের সকল আপনার শ্রমিকের যত দায় দায়িত্ব আছে সবকিছু মনে হয় আমাদের মন্ত্রী মহোদয় যা শাহজাহান সাহেব নিয়েছেন। আমার প্রশ্নটি হচ্ছে, উনি এর আগেও একটি কাজ করেছেন যেটি আমরা লাইভ মিডিয়াতে দেখেছি, যে আপনার গরু ছাগল চিনতে পারলেই নাকি ড্রাইভাররা লাইসেন্স পেয়ে যাবে। হ্যাঁ, আর 2 দিন আগে যে ঘটনাটা ঘটলো সেটি হচ্ছে আপনার আমরা দেখতে পেলাম যে শ্রমিকদের যে আইনের বিধানগুলো রয়েছে, হ্যাঁ, তারা হত্যা মামলা করতে পারবে না, আমরা হত্যা মামলা করতে পারবো না, যারা রোড অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এই ধরনের আইন যদি থাকে তাহলে তো ড্রাইভাররা মানুষ মনে করবে। ওকে ভাইয়া, আমরা আপনার কথার প্রশ্নটি বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন, শ্রমিকের জান শাহজাহান খান, সেটা 2 অর্থেই হতে পারে। উনি শ্রমিক পরিবহন নেতা হিসেবে অনেক দক্ষ, যোগাযোগ মন্ত্রণালয়ে বসে বৈঠক করেন, নৌ পরিবহন মন্ত্রণালয়ে থামান, যখন নাকি অ্যাক্সিডেন্টে কোনো একটা অ্যাক্সিডেন্টে যখন নাকি কেউ মারা যায়, কোনো শ্রমিক মারা যায়, সেটাও ওনার লোক, আবার যখন নাকি যিনি অ্যাক্সিডেন্ট করেন সেটাও ওনার লোক। সুতরাং শ্রমিকের সব ধরনের যান, জীবিত মৃত যাই হোক না কেন। আমরা আপনার বিরুদ্ধে যে প্রথম আলোর আজকে রিপোর্টটা আপনি নিয়েছেন, সেখানে বলছেন যে চাঁদাবাজি একটা বড় একটা ইস্যু এবং প্রতিদিন 15 লাখ টাকা আদায় হচ্ছে, এবং যেহেতু শ্রমিক এই সেক্টরে, সেক্ষেত্রে তো ঘুরে ফিরে আপনার দিকে একটা অঙ্গুলি নির্দেশ, এটাকে কি ডিফেন্ড করবেন নাকি? আমি অবশ্যই করবো। কি বলেন,
আমি এর আগে একটা বলতে চাই, আমার যে সম্মানিত যে আমাদের শ্রোতা ভাই প্রশ্নটা করলেন, আপনাকে সাক্ষী রেখে বলতে চাই, আমি মনে করি যে আপনারা যে ফুটেজ আমার দেখিয়েছেন সেটা কিন্তু আংশিক। আমি যা বলেছি সেটা কিন্তু ভিন্ন। আপনার এখানে আমি কিন্তু দেখে গেছি যে ইন্টারন্যাশনাল যে ট্রাফিক সাইন, তার মধ্যে গরু, হরিণ, গরুর গাড়ি, বিভিন্ন ছবি আছে। আমি সেই কথা বলেছি যে এই একজন, মনে করেন আপনি আরবি জানেন না বা ইংরেজি জানেন না, আপনি ইংল্যান্ডে গাড়ি চালাতে গেলেন অথবা মধ্যপ্রাচ্যে আপনি গাড়ি চালাতে গেলেন, আপনি তো সেখানে আপনার আরবিও পড়তে পারবেন না, ইংরেজিও পড়তে পারবেন না। আপনি কি দেখবেন? আপনি সেই সাইনটা দেখবেন। যদি দেখেন এখানে একটা গরুর গাড়ির একটা ছবি আছে, আপনাকে বুঝতে হবে এখান দিয়ে গরুর গাড়ি চলাচল করে। বাংলাদেশের কোন রাস্তায় গরুর গাড়ির ছবি থাকে? এবং আপনি বলার পরেও মানে গরুর গাড়ির ছবি আমি 3 বছর পরে আজকে কথা বলছি। না, আপনি আসেন না, আমি আপনাকে দেখাবো যে কোথায় নির্দিষ্ট কয়েকটি এলাকায় যেখানে গরু ছাগল বেশি থাকে। বললাম আমি ওই অর্থে বলেছি যে আসলে কতগুলো ছবির কথা, যেই ছবিগুলো আপনাকে চিনতে হবে। যেমন স্কুলের ছবি, যেমন কাঁচা চামচ থাকে, চামচ থাকে, বুঝতে হবে সামনে একটা রেস্টুরেন্ট আছে, যেমন ফুয়েল স্টেশন, সেটা একটা ছবি। আমার কথা হচ্ছে যে আপনি এই যে শিক্ষিতর কথা বলেন, শিক্ষিত ড্রাইভার, আপনি আমার কাছে এই যে মোটর ভেহিকেল অ্যাক্ট আছে, আপনি এটা যদি আমি দেখাবো না, আমি শুধু এটার মধ্যে বলবো যে এটার মধ্যে পরিষ্কার বলা আছে যে কোনো মানে পাস প্রয়োজন হবে না, সে বাংলা বা ইংরাজি মানে পড়তে পারে বা মানে লিখতে পারে। এই ধরনের একজন ব্যক্তি সে ড্রাইভিং লাইসেন্স পাবে। রাজনীতিবিদ আপনি বলেছেন যে মোটিভেশন কোয়ালিটি, আপনি মানুষকে মোটিভেটেড করতে পারেন, সেখানে আপনি নিশ্চয়ই বডি ল্যাঙ্গুয়েজ এই শব্দটা আপনি জানেন এবং কোন প্রেক্ষাপটে আপনি কথা বলছেন সেটা আপনি জানেন। বাংলাদেশে বসে যদি আপনি কোন দিক দিয়ে হরিণ পাস হবে এবং সেটার কথা বলেন, কোন দিক দিয়ে গরু ছাগল এবং ঘোড়ার গাড়ির কথা বলেন, সেটা কি খুব বাংলাদেশের মানুষের কাছে আমি সিম্বল বললে তো যেসব সিম্বল গুলো আমরা ব্যবহার করে আমরা দেখে সঙ্গে তখন আপনি বলেছিলেন এই কারণে আলোচিত হয়েছে। এই যে ছবিগুলোর কথা বললাম আপনাকে দেখাবো আমি, এবং আপনাকে আমি এখানে দেখিয়ে গেছি সেই সিগন্যালের বই, যে কি কি সিগন্যাল গুলো আছে। এখন আমার দেশে কি আছে আর বাইরে কি আছে এইটা বড় কথা না। ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল যে সাইনটা সেটা কিন্তু আপনার সমস্ত কিছু ওখানে আছে। এরপরে আসেন চাঁদাবাজির প্রশ্ন, আপনি যেটা বলেছেন চাঁদা এবং চাঁদাবাজি, আমি যেটা বলিনি প্রথম আলো কোট করেছি। আচ্ছা ঠিক আছে, যেটা উল্লেখ করেছেন আমি ওই জন্যই বলেছি প্রথম আলোর এই ইয়ে নিয়ে আমি আর বিতর্কে যাই চাই না, কারণ যিনি লিখেছেন তার জ্ঞানের আমি পরিধি কতটুকু এর মধ্যে দিয়ে আমি প্রমাণ পেয়েছি। এখানে চাঁদা আর চাঁদাবাজি, আপনি সাংবাদিক সমিতি করেন নিশ্চয়ই? না, করি না। আচ্ছা করেন না, কিন্তু একজন সাংবাদিক মনে করেন আপনি একটা সমিতি করেন, গ্রামের একটা সমিতি যদি করেন, তাহলে আপনি গ্রামের একটা সমিতি আপনি চাঁদা দেন না আপনার নিজের সমিতিকে? পিকনিকে যাবেন চাঁদা দেন না? আপনি ধরেন কোন অনুষ্ঠান করবেন চাঁদা দেন না? এটা হলো চাঁদা। অর্থাৎ আপনারা একটা সিদ্ধান্ত নিলেন আমি এই টাকাটা আমরা এই কাজে খরচ হবে, এর জন্য প্রত্যেকে এই চাঁদা, এটা হলো চাঁদা। চাঁদাবাজিটা কোনটা? সেটা হলো যে নির্ধারিত চাঁদার অতিরিক্ত যে আদায় করবে সেটা হলো চাঁদাবাজি, জোর করে যেটা আদায় করবে সেটা চাঁদাবাজি। এখন আসে শেষ করি, এই যে চাঁদাবাজি প্রশ্নটা হলো আমরা কি বলেছি, আমরা এখন বাংলাদেশে বহু জায়গায় চাঁদাবাজি হচ্ছে, আমরা এই চাঁদাবাজি বন্ধ করতে চাই। আমি মনে করি এই চাঁদাবাজি সম্পর্কে কতিপয় আমাদের সাংবাদিক বন্ধুদের কিছু লেখনী এই চাঁদাবাজিকে প্রতিষ্ঠিত করে রেখেছে। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ঢাকা শহর, তাহলে আমি যদি বুঝে থাকি যে আপনাদের পরিবহন সেক্টরে যে চাঁদাবাজিটা হয় সেটা আসলে মানে ম্যাচ মানে বিয়ের মতন আর কি, যে আপনার যারা চাঁদাবাজি করছে দুই পক্ষই রাজি হয়ে স্বেচ্ছায় চাঁদা দিচ্ছে, এটা তো আর আসলে চাঁদাবাজি শব্দ বলা যায় না। আপনাকে একটু বুঝতে হবে, এইখানে আমরা বলতে চাচ্ছি যে যখন আপনি কোন ব্যাংকে যান, কোন একটা সার্ভিস চার্জ দেয় না, কোন প্রতিষ্ঠানে সার্ভিস চার্জ দেয় না, এই যে সার্ভিস চার্জ আমরা বলতে চাচ্ছি এটা সার্ভিস চার্জ। আপনি শোনেন, আপনি ঢাকা সিটিতে আমরা এই সার্ভিস চার্জ চালু করেছি। সেইটা কি করেছি, এখানে আমাদের যে সমস্ত সংগঠনগুলো আছে এখানে এই পরিবহন সেক্টরের নিয়ম শৃঙ্খলাকে রক্ষা করা, কখনো আপনি দেখবেন যে কমিউনিটি পুলিশ আমাদের শ্রমিকদের মধ্য থেকে আমরা দিয়ে থাকি, এর খরচটা কে দেবে? এর খরচটা এখানে দিতে। আপনি জানেন আনসার যখন আনসার কোথাও কাজ করে আনসারের একটা খরচ দিতে হয়, তাহলে কি তার মানে কি সেই আনসার চাঁদাবাজি করছে? তাহলে পরে বিষয়টা হলো এই যে আমরা মালিক শ্রমিকরা মিলে আমরা বলছি যে ঠিক আছে
এইখানে এই টাকাটা আমাদের সার্ভিস চার্জ হিসাবে আমরা এটা আদায় করবো, শ্রমিকরা বা মালিকরা এই সার্ভিসগুলো দেবে। তাহলে পরে সেইটায় অপরাধটা কোথায়? বরং এখন যেখানে চাঁদাবাজি আপনার হচ্ছে, আমি মনে করি এই সমস্ত লেখনির কারণে আমরা যে কাজটা করতে চাই সেই কাজটা কিন্তু আপনারা করতে দিচ্ছেন। আমি একটু বুঝতে চাই আপনারা যেটা করছেন সেটাকে বলতে চান সার্ভিস চার্জ। আমি আশা করি নিশ্চয়ই আমার বন্ধুরা সহকর্মীরা কারেকশন করে নেবেন। এখন এই মুহূর্তে মন্ত্রী দাবি করছেন যা হচ্ছে সেটা সার্ভিস চার্জ, কিন্তু চাঁদাবাজি লেখার সময় চাঁদাবাজিটা আমি কোনটাকে লিখব? শুধু ঢাকায় আমি চাঁদাবাজিটা কোনটাকে লিখবো? আপনি যদি একটু পরিষ্কার করে দেন যে এই ক্রাইটেরিয়া থাকলে আপনারা চাঁদাবাজি লিখবেন। রাস্তায় পরিবহন সেক্টরে যে চাঁদাবাজি হচ্ছে, রাস্তায় দাঁড়িয়ে বাস থামিয়ে ইত্যাদি যে চাঁদাবাজি হচ্ছে, সেগুলো টাকা দিচ্ছে, কে টাকা দিচ্ছে? আপনার শ্রমিকরা নানা ধরনের লোক টাকা দিচ্ছে। আমি আর উল্লেখ করতে চাই না, নানা ধরনের লোক। আমরা এটা বন্ধ করতে চাই, চাঁদাবাজি আমরা বন্ধ করতে চাই। একটু আগে আপনি বললেন যে আপনি অনেকখানি শৃঙ্খলা ফিরে ঢাকা শহরের কথাই বলি আপনাকে। ঢাকা শহরে কি ছিল এক সময়, বিভিন্ন সরকারের সময়, মানে এই বিভিন্ন সরকারের সময় ঢাকা শহরে টার্মিনাল দখল, শ্রমিক ইউনিয়ন দখল, মালিক সমিতি দখল করে চাঁদাবাজি হয়েছে এবং সেই চাঁদাবাজিকে আমরা বন্ধ করেছি। কিভাবে? সেখানে শ্রমিক এবং মালিকদের মধ্য থেকে আমরা একটা আপনার কিছু লোককে দিয়ে সেই শৃঙ্খলা রক্ষা করার জন্য তাদেরকে সার্ভিস চার্জ হিসেবে করেছি। আপনাকে একটা কাগজ আমরা একটা ছোট্ট বিরতিতে যাবো, আপনি কি চাঁদাবাজি নিয়ে আইন দেখাবেন? শেষ করি, শোনেন। এই যে 4 জোট সরকারের সময়ও আমার কাছে একটা চুক্তিপত্র আছে যেটা নাজমুল হুদা সাহেবের সই করা। সেখানে কিন্তু তিনি বলেছিলেন যে 50 টাকা মালিক শ্রমিক সবাই মিলে এখানে, এখন কিন্তু কোনো কোনো সময় 2000-3000 টাকাও নেয়। সুতরাং সেখানে বিএনপির সময় সার্ভিস চার্জ হিসেবে 50 টাকার একটা ধার্য করা হলো। আমরা তখন সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন খোকা সাহেব, তার বাসায় আমি সহ আমাদের নেতৃবৃন্দ গেলাম। আমরা গিয়ে বললাম যে আমরা এই সার্ভিস চার্জ পদ্ধতি চালু করতে চাই এবং আপনাদের মন্ত্রী মহোদয় এই ব্যাপারে আমাদের সঙ্গে একমত হয়েছেন এবং এটা করলে পরে আমাদের এই দখল বেদখল চাঁদাবাজি এগুলো বন্ধ হবে। উনি আমাদের বললেন, শোনেন না কথাটা শুনে নেন, উনি আমাদেরকে বললেন আপনারা ভালো ব্যবস্থা চালু করছেন, তবে এটা যদি হয় তাহলে আমার কর্মীরা কি খাবে? এই যে ব্যাপারটা, ওই যে কর্মীদের খাওয়া, এইটাই আমরা বন্ধ করতে চাই। আমি ঠিক বুঝে থাকলে নাজমুল হুদার সময়কার যে চুক্তি সেখানে এবং ওটাকে অনেকখানি বৈধতা দেওয়া হয়েছিল, 50 টাকা বলা হয়েছিল মালিক শ্রমিক ঢাকা শহরে, এবং সেটা আপনি বললেন যে 2000 টাকাও নাই, এখন 2000 টাকাও নাই, এবং এখন নিচ্ছে না। আমরা ওইটা ঢাকা শহরে চালু করেছি বলে এখন 50 টাকা নাই, এখন 70 টাকা। ওই যে আমাদের কমিউনিটি পুলিশ আছে, রাইট। এবং মালিক শ্রমিক দুই পক্ষেই যায় এটার ভাগাভাগিটা, তাহলে আপনার ভাগ তো একটু বেশি পড়ে, আমাদেরকে একটু ফান্ড দিয়েছেন। আমি নাকি কোটি কোটি, আমি বললাম যে ভাই কোটি কোটি টাকা কোন জায়গায় আছে আমার একটু দেখাই দাও। আচ্ছা, তা আমি আপনাকে বলতে চাই একটা প্রমাণ সাক্ষী পান আমি বা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই চাঁদাবাজি কেউ করছে, আপনি শাহজাহান খান তো দাঁড়িয়ে করবেন না, শাহজাহান খান তো করবেন না। আমি বলছি যে যেহেতু দুই দিকেরই আপনি শ্রমিক পক্ষ, আপনি মালিক পক্ষ, সুতরাং সাধারণ মানুষ আমাদের মতো কিছু বোকা গাধা লোক আমরা বুঝতে পারি, ভুলও বুঝতে পারি হয়তোবা, যে তাহলে তো উনি দুই দিকেরই গাছেরটাও খান তলাটাও করেন। আমরা একটা ছোট চাকরি করেন, জি অবশ্যই, জি আপনি কিন্তু মালিক নন। না না, তাহলে আপনি কি চাইবেন না এই মালিককে রক্ষা করে আপনি এখানে এই প্রতিষ্ঠানটাকে আরো ভালো? সবাই চাই, আমাদের সবাই। তাহলে অপরাধটা কোথায়? তাহলে কি আমি এটা বলবো? তাহলে কি আপনাদের একটা বেতন আছে, আপনারও কিন্তু এখানে একটা নিয়ম কানুনের মধ্যে চলেন এবং স্কেল আছে বেতনের। আপনি যখন এই বেতন বাড়াতে চাইবেন তখন আপনি তো চিন্তা করবেন আপনার মালিককে রক্ষা করে আপনি বেতনটা বাড়াবেন এবং আপনার নিজের মানে রুটি রুজির ব্যবস্থা ঠিক মতো হয় সেটাও আপনি চাইবেন। আমার আসলে একটা পরিচয়, আমি এখানে চাকরি করি, আমি মালিক এবং কর্মচারী দুটাই নই, আমি সেজন্য বলছি দুইটা হলে দুইটা স্টেক পাওয়া যায়, দুইটা ভাগ পাওয়া যায়। আপনি এই প্রতিষ্ঠানকে রক্ষা করবেন, আমি একটা ফোন নিব, অবশ্যই সেটা আমাদের দায়িত্ব। আমরা চাই সড়ক পরিবহন সেক্টরকে রক্ষা করতে, আমরা শ্রমিকদের অধিকার। একজন অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমি এখানে মন্ত্রী মহোদয়ের কাছে যে এই সেক্টরটাকে শিক্ষিত লোকজন কি আনা যায় না, ড্রাইভিংটায় বা হেল্পার ওইসব লাইনগুলিতে শিক্ষিত লোকজনকে ইনভলভ করা যায় না?
আর আরেকটা জিনিস, আমরা ফার্মগেট এরিয়াতে বসবাস করি, ফার্মগেট থেকে নিউ মার্কেট যে টেম্পোগুলি চলে এগুলি দেখে ছোট ছোট বাচ্চারা চালায়। আচ্ছা আচ্ছা, আমরা অনেক ধন্যবাদ। এই প্রশ্নের জবাব নিব আমি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সঙ্গে আছেন, আমরা আজকে কথা বলছি নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের সঙ্গে। আজকের অনুষ্ঠানের শিরোনাম শাহজাহান খান শ্রমিকের যান। অনুষ্ঠানে প্রিয় দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানের শিরোনাম আমরা রেখেছি শ্রমিকের যান। শাহজাহান খান আছেন, নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান আমাদের সঙ্গে। বিরতিতে যাবার আগে একজন দর্শক ফোন করেছিলেন আধুনিকায়নের বা শিক্ষিত লোকজনদেরকে এই কাজে লাগাবার একটা ব্যবস্থা করা যায় কিনা, এরকম খুব সংক্ষেপে আমি সংক্ষেপে বলি। আমি আমার প্রিয় দর্শক শ্রোতাকে আমি বলতে চাই, উনি সঠিক কথাই বলেছেন। আপনি বলুন, আমাদের দেশে আগে শিক্ষিতের হার ছিল কত, আর এখন কত এসে দাঁড়িয়েছে? যতদিন পর্যন্ত শিক্ষিতের হার না বাড়বে ততদিন পর্যন্ত শিক্ষিত। আমার সন্তান, আপনার সন্তান কি এখানে ড্রাইভার হতে যাবে? যাবে না। তাহলে কি গ্রামের সাধারণ মানুষ যে লেখাপড়া করতে পারছে না, সে এসে হয়তো গাড়ি ধোলা মোছাই করে টোরে সে হবে। তবে এখন কিন্তু আসছে, শিক্ষিত লোক যে আসছে না তা না, এখন কিন্তু আসছে। যেমন আমরা কিছু ট্রেনিং এর ব্যবস্থা করেছি সরকারি বেসরকারি ভাবে। আমরা ইতিমধ্যে এই সরকারের পক্ষ থেকে যে আপনার জেলা পরিষদের মাধ্যমে মানে চোখ ফেরাই। ড্রেজারের কথা আপনি একটু আগে বলছিলেন, ড্রেজার ক্রয়ের কথা বলছিলেন, আপনি বলছিলেন বুড়িগঙ্গার বর্জ্য অপসারণের কার্যক্রমের কথা, ইটিপির কথা বলছিলেন। কিন্তু আমরা একটু পরিষ্কার হতে চাই যে এই নৌ পরিবহন মন্ত্রণালয় সেক্টরে মানে কতগুলো নদী আপনি ড্রেজিং করতে পেরেছেন? 4 বছর শেষ হয়ে গেছে, অল্প কয়েকদিন আর আপনারা আছেন এখন। আপনি জানেন যে বাংলাদেশের 24,000 কিলোমিটার নৌপথ ছিল, এখন এসে দাঁড়িয়েছে মাত্র 3,600 কিলোমিটার। আমি এসে তাই পেয়েছি। এটা বর্ষার সময় 6,000 কিলোমিটারে। তাহলে এই নদী খননের জন্য বঙ্গবন্ধু 7টা ড্রেজার ক্রয় করেছিলেন, আর কেউ ড্রেজার করে কোনো সরকার করে নাই। শেখ হাসিনার সরকার আমরা 20টা ড্রেজার ক্রয়ের পরিকল্পনা করেছি এবং ইতিমধ্যে 3টা পেয়েছি। ডিসেম্বরের মধ্যে আমাদের 8টা নামবে, আরো 3টা আমাদের মানে নির্মাণ কাজ চলছে, বাকিগুলো পরিকল্পনায় আছে। আমরা সেগুলো অর্থাৎ আমাদের সময় 20টা ড্রেজার আমরা পরিকল্পনা করতে পারবো। 70 বছর পরে বাংলাদেশ স্টিমার আমরা নির্মাণ করছি, 1টা নয়, 2টা নয়, 4টা। আমরা 38 বছর পরে ড্রেজার করলাম, আমরা 30 বছর পরে উদ্ধারকারী জাহাজ নির্মাণ করলাম, 42 বছর পরে আমরা মেরিন একাডেমি করেছি এবং যেই মেরিন একাডেমি এখন বিশ্ববিদ্যালয়ে উন্নীত হয়েছে। 42 বছর পরে লঞ্চ স্টিমার যারা চালায় অভ্যন্তরীণ রুটে যে ড্রাইভার, সেই ড্রাইভারের প্রশিক্ষণ একটাই মাত্র ইনস্টিটিউট ছিল, বঙ্গবন্ধু করেছিল। আমরা ইতিমধ্যে 3টা করেছি। 125 বছর পরে আমরা আপনার চট্টগ্রাম বন্দরে আমরা অটোমেশন চালু করেছি। 127 বছর পরে বিটিএস ট্রাকিং ব্যবস্থা করছি। 62 বছর পরে মংলা পোর্টে আমরা ড্রেজার কিনলাম এবং এই 62 বছর ইতিহাসে ড্রেজার ছিল না। এখন মংলা বন্দরকে আমরা লাভজনক প্রতিষ্ঠানে নিয়ে এসেছি। আমরা আপনার পায়রা নতুন একটা সমুদ্র বন্দর করছি 63 বছর পরে। এর মধ্যে কোনো আপনার ইয়ে ছিল না। আমি আমার অনুষ্ঠানটি শেষ করতে হবে, সময় একদমই নাই। শুধু এটুকু বলতে চাই, 38 বছরে 20টা ফেরি ক্রয় করেছে বিভিন্ন সরকার, আর এই সরকারের সময় আমরা 20টা ফেরি নির্মাণ করছি এই বাংলাদেশে। ইতিমধ্যে আমরা 7টা নামিয়েছি, অক্টোবর নভেম্বরের মধ্যে আমাদের 7টা নামবে এবং বাকিগুলো নিশ্চয়ই যারা খবর রাখতে চান এটা আমি বলতে পারলেন না। আমরা সুতরাং একটা সফল মন্ত্রণালয় নৌ পরিবহন মন্ত্রণালয়। জি, এই দাবি তো আপনি করতেই পারেন, কিন্তু যেখানে নৌ পরিবহন মন্ত্রণালয়ের বাইরেও অনেক জায়গায় আপনি যেখানে কাজ করেন, আপনি নিজেই বললেন যে প্রধানমন্ত্রীর নির্দেশেই আপনি বিভিন্ন মন্ত্রণালয়ে আপনি আপনার দক্ষতা, কর্মদক্ষতা ইত্যাদি আপনি সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এটার কারণে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় না, সেটাও আপনি দাবি করেছেন। কিন্তু যাদের কথা আমরা বলছি যে শ্রমিকের যান শাহজাহান খান, কিন্তু শাহজাহান খান তো মধ্যবিত্ত বা বাংলাদেশের আপনি মধ্যবিত্ত পরিবারের সন্তান, কিন্তু মধ্যবিত্ত পরিবারের মধ্যে বা উচ্চ মধ্যবিত্ত পরিবারের মধ্যে আপনাকে নিয়ে একটা নেগেটিভ পারসেপশন আছে। আপনি শ্রমিকের কথা বলতে গিয়ে তাদেরকে যেভাবে প্রোটেক্ট করেন, অনেক তাজা প্রাণ যখন নাকি মরে যায় তখন তাদের কাতারে এসে বসেন না। এবং আপনি বলেছিলেন, এটা আমরা ডেস্টিনি থেকে কোট করছি, ক্ষমতার অপব্যবহার করছেন শাহজাহান খান। একটা হেডলাইন আছে যে
চালকদের ঘাতক বলবেন না, শাহজাহান খান সেবক বলবেন না। আচ্ছা ঠিক আছে, ঘাতক যখন খতম করবে তখনও ঘাতক বলা যাবে না, তাদেরকে সেবক বলতে হবে। আবার আপনাকে জানটা খেয়ে ফেললো আর কি। আমি আপনাকে আবার আইনের দিকে যাব। জি, আমি আপনাকে যাব যে একজন ড্রাইভার সে কিন্তু ইচ্ছাকৃত ভাবে সে কাউকে মানে না। এখানে রাখতে অসুবিধা কি? এটা আমি আপনাকে বলি, যদি আপনি এইখানে কাকে ঘাতক বলবেন? আমাদের নারক সাহেবের ছেলে যে মারা গেল, কে তাকে হত্যা করলো? আমাদের একজন বরিশালের এমপি মারা গেল, কে তাকে হত্যা করলো? গাড়ি চাপা দিয়ে মেরে ফেললে সে তো অপরাধ কি করেছে না করেছে তা আইনের দৃষ্টিতে আইনের মাধ্যমে তার বিচার হবে। বিচার প্রশ্নে আমরা কখনোই কোন হস্তক্ষেপ করি নাই, বরং বিচার সঠিকভাবে হোক। একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, আমি ওনার ফোনটা নিব। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া চটপট প্রশ্ন করেন। হ্যালো, জি আসসালামু। হ্যালো, আমি অধ্যক্ষ ইম্পেরিয়াল আইডিয়েশন কলেজ থেকে বলছি। জি বলুন। ওনার কাছে আমার প্রশ্ন হলো, উনি যা আইন করতেছেন এবং যা এ পর্যন্ত করে আসছেন ইতিপূর্বেও, উনি শুধু শ্রমিক নিয়ে আছেন। আমার প্রশ্ন হলো, উনি কি শুধু শ্রমিকের ভোটে কি উনি এমপি হয়েছেন নাকি জনগণের ভোটে হয়েছেন? খুবই ভালো প্রশ্ন। ভালো প্রশ্ন করেছেন। আমার প্রিয় দর্শক ভাইকে শুধু এটুকু জানাতে চাই, আমার এলাকায় গত নির্বাচনে আমি পেয়েছি 1,80,000 ভোট, 4 জোট প্রার্থী পেয়েছে মাত্র 28,000 ভোট। 1,52,000 ভোটের ব্যবধানে আমি নির্বাচিত হয়েছি। আমি দাবি করি আমি শুধু শ্রমিকের নয়, আমি আমার এলাকারই শুধু নয়, বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষেরই আমি প্রতিনিধিত্ব করি এবং এটা আমি জোর দিয়ে দাবি করি। তবে একটা জিনিস হলো যে কারোই কিন্তু কোন মৃত্যু কারোই কাম্য নয়। এখন তারপরে অ্যাক্সিডেন্টালি যখন একজন লোক মারা যায় তখন কিন্তু যেমন আমরা তাদের প্রতি অবশ্যই সহানুভূতিশীল, এবং এই মৃত্যুকে কেন্দ্র করে কেউ যদি কোনো অপপ্রচার করে সেটাও কিন্তু গ্রহণযোগ্য নয়। আমরা বলতে চাই প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে বিচার হোক, সেই বিচারে কিন্তু এখন অনেক ড্রাইভার, সেই কারণে আমি শেষ মুহূর্তে বলতে চাই ড্রাইভারদের বিরুদ্ধে যারা অপরাধ করবে তাদের বিচার করলে আমরা কিন্তু প্রতিবাদ। আচ্ছা, অনেক ধন্যবাদ। এবং শ্রমিকদের ভোটে নয়, আপনি জনগণের ভোটেই নির্বাচিত জনপ্রতিনিধি। শ্রমিকদের, হ্যাঁ শুধু শ্রমিকদের ভোটে নয়, কিন্তু শ্রমিক হাতে রাখলে দলের মধ্যে এক ধরনের বার্গেনিং পাওয়ার থাকে, সেটাকে আপনি পুরোপুরি অবশ্যই অবশ্যই। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক যারা ছিলেন আমাদের সঙ্গে, সকলকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। ভালো থাকবেন সবাই।